দুজন সারাটা দিন একসাথেই ছিল। তারপরও যেন মনে হচ্ছে সময়টা মুহূর্তেই চলে গেল। যাওয়ার সময় রোদশ্রী খুব কান্না করলো, আর সূর্য নিজের মনকে সামলে রোদশ্রীকে শান্ত করলো। মনে মনে ভাবলো, মেয়ে মানুষের কত সুবিধা, যখন ইচ্ছা হয় কান্না করে, মনটাকে হালকা করে নেয়। কিন্তু আমরা ছেলেটা সেটাও পারি না। আফসোস। বাসায় যাওয়ার পর রোদশ্রীর মনটা মুহূর্তেই তেতো হয়ে গেল। আবার কবে দেখা হবে কে জানে। এতদিন নিজেকে সামলে রাখলেও আজকে এত কাছে সূর্যকে দেখে আর সামলাতে পারবে না নিজেকে। রাতে রোদশ্রী বারান্দায় বসেছিল, তখনই আবির চৌধুরী এলো মেয়ের কাছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি করছিস মা? এই তো বাবা, রাতের আকাশে ওই এক ফালি চাঁদ দেখছি। তুমি ঘুমাওনি এখনো? না, ঘুম আসছিল না, তাই ভাবলাম তোর সাথে গল্প করি। খুব ভালো করেছো বাবা, আমারও খুব একা একা লাগছিল। এক কাজ করি, কফি বানিয়ে নিয়ে আসি। ওয়েট। না, কিছু লাগবে না মা, তুই চুপ করে বস। রোদশ্রী চুপ করে বাবার পাশে বসলো। বাবা তার জীবনে খুব প্রিয় একজন মানুষ। আবির চৌধুরী আবারও বললেন, রদুমা, তুই বললে আমি রাইহানার সাথে ভালোভাবে কথা বলবো। না বাবা, মা তোমার সাথে আবার ঝগড়া করবে, আমার ভালো লাগে না। আমি তো ভালোই আছি, এত চিন্তা করো না। তুই সত্যিই ভালো আছিস মা? আমি তো বাবা দিব্যি ভালোই, কেটে যাচ্ছে দিন তো। এটাকে ভালো থাকা বলে? সূর্য ছাড়া আর কারো জীবনে জড়াতে হচ্ছে না, এর চেয়ে বেশি কিছু আমি চাই না বাবা। আবির চৌধুরী কি বলবেন আর বুঝিয়ে পেলেন না। মেয়ে যে তার অনেক লক্ষ্যে, কিন্তু উনি মনে মনে টেনে নিলেন মেয়ের জীবন এভাবে নষ্ট হতে দেবেন না। রায়হানার দড়ি এখন সময় হয়েছে নিজের হাতে টানার। হয় দড়ি সোজা করে, না হয় বাঁকা করে, কিন্তু বিহিত একটা করেই শান্ত হবেন তিনি। মনে মনে সিদ্ধান্ত নিলেন। দেখতে দেখতে আরও একটি মাস কেটে গেল। এর মধ্যে আর দেখা হয়নি সূর্যের সাথে। ফোনেও বেশি কথা বলে না রোদশ্রী। কণ্ঠটা শুনলে কষ্টগুলো পাহাড় সমান মনে হয়, তাই চুপচাপ থাকাই শ্রেয় মনে করে। কষ্টের অনলে চড়ে পড়ে ছারখার হচ্ছে দুজনে। অনুভূতিগুলো এত কেন কষ্ট দেয়, কেন? এখন তো মনে হয় আমাদের মাঝে অনুভূতির সংমিশ্রণ না ঘটলে হয়তো ভালো হতো। সন্ধ্যে রাত, এখন ঘড়িতে বাজে 8:30, অর্থাৎ 8:30। আবির চৌধুরী এজি চেয়ারে হেলা দিয়ে বসে আছে। রোদশ্রী ধীরে পায়ে বাবার সামনে বসে হাঁটু গেড়ে ওনার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। মেয়ের মাথায় উনি আদরের সাথে হাত বোলাতে লাগলেন। রায়হানা চৌধুরী পাশেই বসেছিলেন। মেয়ের মুখটা শুকিয়ে গেছে, সারাক্ষণ মন মরা থাকে, সবই খেয়াল করেন। কিন্তু ওই যে ইগো, ইগো নামের একটা ব্যাপার আছে না, সেইটি চলে আসে দু মা মেয়ের ভিতর। রোদশ্রী বাবার কোলে শুয়ে বলল, বাবা, আমি কিছু কথা বলতে এসেছি, বলবো? আবির চৌধুরী আদরে সুরে বলেন। হ্যাঁ মা, বল কি বলবি। রোদশ্রী অসহায় সুরে বলল, বাবা, আমাকে একটু বিষ এনে দিবে? আমি যে আর এই যন্ত্রণা সইতে পারছি না। শুধু তোমার কথা চিন্তা করে কিছু করি না বাবা, তুমি একটু আমাকে অনুমতি দাও। এই বলেই ডুকরে কেঁদে উঠল। এই জীবনটা এই জীবনটা বড্ড অসহনীয় লাগছে রোদশ্রীর আজকাল। আবির চৌধুরী চমকে উঠলেন মেয়ের কথা শুনে। ওরা এত আদরের মেয়ে আজকে কি সব কথা বলছে। কতটা কষ্ট পেলে মেয়ের মুখে এমন কথা আসে, ভাবতেই গা শিউরে উঠল ওনার। ছলছল চোখে মেয়ের দিকে তাকিয়ে বলেন, কি সব বলছিস মা? ছি, এসব কথা মুখ দিয়ে আনাও পাপ। আজকে তোর বাবা তোকে প্রমিস করছে, তুই যা বলবি তাই হবে। বল, আমাকে কি করতে চাই তোর? আমার চাও তো তোমার জানা আছে বাবা। এই কথা বলার সাথে সাথেই রায়হানা চৌধুরী রাগে রোদশ্রীকে টেনে উঠিয়ে থাপ্পড় মারতে নিলে আবির চৌধুরী স্ত্রী হাত টেনে ধরেন। চিল্লিয়ে বলে উঠলেন তিনি, খবরদার রায়হানা, আমার মেয়ের গায়ে একবার হাত তুলেছ, কিছু বলিনি। আবার এই কাজ করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। হয়তো তোমার গায়েও আমার হাত উঠে যেতে পারে। রায়হানা চৌধুরী স্বামীর কথা শুনে আশ্চর্য চোখে তাকিয়ে রইলেন ওনার দিকে। ওনার যেন বিশ্বাসই হচ্ছে না যে স্বামী কোনোদিন ওনার সাথে উঁচু গলায় উঁচু আওয়াজে কথাই বলেনি। সে স্বামী আজ এমনভাবে বলল। রায়হানা চৌধুরী থমথমে গলায় বলেন, তুমি কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? মেয়েটা তোমার একার নয়, আমারও। সন্তানরা ভুল পথে চললে আমাদের উচিত শাসন করা। আবির চৌধুরী মস্করার হাসি হাসলেন যে খুব মজার কথা শোনাচ্ছেন।
কটূক্তি করে বললেন। রোদু আমার একারই মেয়ে, তোমার মেয়ে বলে তো আমার মনে হয় না। নিজের মেয়ের সাথে কেউ এমন আচরণ করে আমার জানা ছিল না। কি বলছো তুমি? আমার কথা তো শোনো। মা, ঠান্ডা করে না হয় পরে কথা বলবো। আমার মাথা ঠান্ডায় আছে রায়হানা। আমার ভুল ছিল। যেদিন প্রথম তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ, সেদিন তোমার হাত গুঁড়ে ভেঙে দিলাম না কেন? আজীবন তোমাকে মাথায় তুলে রেখেছি, কারণ তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাই কিন্তু আমি আমার মেয়েকে তোমার থেকে বেশি ভালোবাসি, সেটা ভুলে যেও না। এতদিন ভেবেছি তোমার রাগের কারণে তুমি এমন ব্যবহার করছো, কিন্তু না, এখন বুঝতে পেরেছি তোমার জেদ ছাড়া এটা আর কিছু না। রাগ হলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে হলেও সূর্যের সাথে সব মেনে নিতে, কিন্তু না, এত তোমার রাগ না, এটা হলো জেদ। আর আমি কিছুতেই তোমার জেদ মেনে নিয়ে আমার মেয়ের জীবন নষ্ট হতে দিব না। আমাদের মেয়ে মোটেও অন্য মেয়েদের মতো না। ও নিজের আগে সবসময় আমাদের কথা ভাবে। অনেক বেশি লক্ষ্মী আমার মেয়ে, যার কারণে দিনের পর দিন, মাসের পর মাস তোমার অত্যাচার মুখ বুজে মেনে নিচ্ছে। ও ইচ্ছা করলে অনেক আগেই সূর্যের সাথে যে বিয়ে করে নিতে পারত, কারণ আবরার আর নিতু ভাবির কোনো আপত্তি ছিল না। তারপরেও আমাদের মেয়ে আমাদের চিন্তা করে এই কাজ করেনি। তারপরেও তুমি বলছো আমাদের সন্তান ভুল পথে যাচ্ছে। স্বামীর এমন কর্কশ গলায় রূঢ় কথা শুনে রায়হানা চৌধুরী ভয়ে জমে গেছেন। আসলে তো আবির চৌধুরী যা যা বলেছেন তা তো মিথ্যা নয়। আমাদের মেয়ে যথেষ্ট ম্যাচিওর। ইচ্ছে করলে সূর্যকে বিয়ে করে নেওয়ার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু সেটাও করেনি। রায়হানা চৌধুরী চুপটি করে থাকা দেখে আবির চৌধুরী আবারও বলে উঠলেন, আর কোন দিক থেকে সূর্যকে তোমার খারাপ মনে হয় বলবে? যথেষ্ট ভদ্র, অমানবিক একজন ছেলে। তাছাড়া আমরা সূর্য আর রাহিকে ছোটবেলা থেকে চিনি। সূর্যর পরিবার আমার মেয়ে গেলে আমি নিশ্চিন্তে থাকব, কারণ আমি জানি আমার বন্ধু কেমন, ভাবি কেমন। আমাদের মেয়েকে তারা মাথায় করে রাখবেন, অ্যাটলিস্ট তোমার থেকে অনেক বেশি আদরে রাখবেন। তুমি তো মা নামের কলঙ্ক, তোমার মতো মা থাকার চেয়ে না থাকাই ভালো। বাবার কথা শুনে রোদশ্রী চুপ করে থাকতে পারল না। বাবার হাত ধরে বলে উঠল, প্লিজ বাবা, এভাবে বলো না। মাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি সম্মান করি। আমার মা অনেক ভালো। তুমি তোমার কথা ফিরিয়ে নাও। রায়হানা চৌধুরী স্বামী আর মেয়ের কথা শুনে ডুকরে কেঁদে উঠলেন। স্বামীর মুখে এভাবে কথা শুনবেন কখনো কল্পনা করেননি তিনি। স্তব্ধ হয়ে গেছেন উনি। কি বলবেন কিচ্ছু খুঁজে পেলেন না তিনি। আবির চৌধুরী আবারও বলে উঠলেন, তোমার মত থাকুক আর না থাকুক, আমার মেয়েকে আমি সূর্যের সাথেই বিয়ে দিব। ইচ্ছে থাকলে বিয়েতে সামিল হবে, না ইচ্ছে হলে নেই। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। আমি কালকে যাব আবরার আর নিতু ভাবির সাথে বিয়ের কথা পাকা করতে। রায়হানা চৌধুরী স্বামীর কথা শুনে আর দাঁড়াতেই পারল না। কান্না করতে করতে অন্য রুমে চলে গেল। রোদশ্রী বাবার কথা শুনে যেন প্রাণ ফিরে পেল। বাবাকে যে জড়িয়ে ধরে বলল সে, বাবা, আই লাভ ইউ সো মাচ। তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট বাবা। আবির চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই খুশি তো মা? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। কিন্তু কালকে তুমি মাকেও নিয়ে যাবে সূর্যের বাসায়, প্রমিস করো। কিন্তু ও মেয়ে যদি উল্টোপাল্টা কিছু বলে? বলবে না বাবা, আমার বিশ্বাস। আর আজকে তুমি যেই ডোজ দিলে, মার মুখটা ভয়ে জমে গিয়েছিল। পাজি মেয়েটা আমার। আচ্ছা, নিয়ে যাব। খুশি এবার? হ্যাঁ বাবা, অনেক খুশি। তোমাদের দুজনকেই আমি পাশে চাই বাবা। আমার জীবনে তোমরা দুজনই খুব ইম্পর্টেন্ট পার্সন। আবির চৌধুরী মেয়ের খুশি থেকে পুলকিত হলো। এতদিন পর মেয়ের মুখে হাসি দেখছে। আফসোস হচ্ছে নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছিল। অনেক আগেই যদি আজকের কাজটা করতো তাহলে ওনার মেয়েটা এতটা কষ্ট পেত না। রোদশ্রী ভাবলো যে এবার সূর্যকে খবরটা দেবে। ইস, কত খুশি হবে লোকটা। ভাবতে ভাবতে চোখে জল চলে এসে পড়লো রোদশ্রীর। হঠাৎ ফোনে রোদশ্রীর নাম দেখে সূর্য ঘাবড়ে গেল। যে মেয়ে এতদিনে একটা ফোন দিল না, আজ হঠাৎ ফোন। ভাবতে ভাবতে ফোনটা ধরলো। সাথে সাথে ওপাশ থেকে রোদশ্রী উৎসুক আওয়াজ ভেসে এলো, সূর্য, বাবা মা কালকে আসবে আপনাদের বাসায় আমাদের বিয়ের কথা বলতে। আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সূর্য, আমি অনেক খুশি। সূর্য ভ্যাবলার মতো বড়সড় ঠাসকি খেলো। অবিশ্বাসের স্বরে বলল, এত বড় মিরাকেল কিভাবে হলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না।
রোদশ্রী সূর্যকে সব কাহিনী খুলে বলল। সব শুনে সূর্য বলল, শাশুড়ি মা রণচণ্ডী, আমার শ্বশুর ছাড়িতে এমন বিড়াল পড়ে গেল। সূর্য, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার মা যেমনই হোক আপনার শাশুড়ি হয়তো, নাকি? শাশুড়িকে কেউ এভাবে বলে? আচ্ছা সরি। ফাইনালি তাহলে আমরা এক হচ্ছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন জানি। নিজের হাতে একটা চিমটি কাটেন, তাহলেই বিশ্বাস হবে। না, তুমি এসে কেটে দিয়ে যাও। ইস, আমার ঠেকা। তোমারই তো ঠেকা শোনা, স্বামীও তো যাচ্ছি ফাইনালি। স্বামী তো আগে থেকেই আমার, আপনি এখন শুধু অফিসিয়ালি হবেন। স্বামী তো নামে ছিলাম এতদিন, কাজে থাকতে এতদিন 14 বছর বাপ হয়ে যেতাম। কি বলো? এই যে শুরু হয়েছে ওনার অসভ্য কথাবার্তা। আমি রাখলাম ফোন। ইস, এইটুকুতেই লজ্জা? বাসুরাতে যখন পিঠ বসাবো বুড়ো গায়ে, তখন কি হবে? রোদশ্রী লজ্জায় কুকড়ে গেল সূর্যের কথা শুনে। সাথে সাথেই ফোনটা কেটে দিল। আর কথা বলার শক্তি নেই, পুরো শরীর কাঁপছে রোদশ্রীর লজ্জায়। ইস, লোকটাকে মাঝে মাঝে মঞ্চে কস্টেপ দিয়ে মুখটা আটকে দেই, সারাক্ষণ শুধু অসভ্য অসভ্য কথা। আজ রোদশ্রী আর সূর্যের বিয়ের দিন। আজ সেই আকাঙ্ক্ষিত দিন, যে দিনের জন্য অপেক্ষা করছে দুজন। আজ তারা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাবে। থাকবে না কোনো বাধা, কোনো বিপত্তি। আবির চৌধুরী সূর্যের বাবা আবরার রহমান আর ঋতু রহমানের সাথে কথা বলে বিয়ের কথা সব ঠিক করেছে। আর রায়হানা চৌধুরী স্বামীর উপরে কিছু বলার সাহস হয়নি, তাই তিনিও চুপচাপ বিয়েটা মেনে নিচ্ছেন। তাছাড়া যে আর কোনো উপায়ও নেই। রোদশ্রী আজকে লাল একটা কাতার শাড়ি পরেছে, হালকা মেকআপ করেছে, কারণ সূর্য হালকা সাজ পছন্দ করে। এতেই যেন কোনো রূপনগরের রাজকন্যা লাগছে। আর সূর্য পড়েছে অফ হোয়াইটের ভিতরে লাল স্টোনের কাজ করা শেরওয়ানি। দুজনকে দেখলেই যে কেউ বলবে একদম রাজযোজক। আরিহা, আহানা, নুসরাত, মাইশা সবাই এসেছে রোদশ্রীর বিয়ে উপলক্ষে। রোদু, তোকে যে কি সুন্দর লাগছে। আহ, কিসি কি নাচার না লাগে মেরে জান। তোদের সবগুলোকেও অনেক বেশি সুন্দর লাগছে রে। কিন্তু তোর থেকে কম। সবাই আমাদের বান্ধবীকে দোয়া করো, যাতে ওর জীবন অনেক সুখী হয়। এই যে খালাম্মা চলে আসছে জ্ঞান দিতে। আমি খালাম্মাই থাকবো। কোনো সমস্যা তোদের? আহ, আহান, কেন মেয়েটাকে খাবাচ্ছিস? দেখছিস রোদু কেমন করছে? নুসরাত, আমরা তো দোয়া অবশ্যই করব। আর সূর্য ভাইয়া লাখে একজন, আমাদের রোদুকে আদরে ভরিয়ে রাখবে। আচ্ছা ছাড় সব কথা। রোদু, তোকে যে লাগছে না, সূর্য ভাইয়া তো আজকে রাতে তোর অবস্থা খারাপ করে দিবি রে। সবাই একযোগে হাসতে লাগলো। রোদশ্রী লজ্জা পেয়ে বলল, আরিহা বেবি, এখন আমাকে বলে নাও, কিছুদিন পর তোমারও সময় আসবে, আর আমি তখন মজা নিব। হাসিটাটার মধ্যে সূর্যটা চলে এসেছে। সবাই বরপক্ষকে স্বাগতম জানাতে চলে গেল। রোদশ্রীকে নিচে নিয়ে যাওয়া হলো। সূর্য রোদশ্রীকে দেখে থমকে গেল। এত সুন্দর লাগছে তার রোদুকে, চোখ ফেরানো দায়মো হয়ে যাচ্ছে, একদম মায়াবতী লাগছে। রোদশ্রী স্টেজের উপর উঠতে নিলে সূর্য নিজের এক হাত রোদশ্রীর সামনে নিয়ে যেয়ে জিজ্ঞেস করে, মেয়াই? রোদশ্রী মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। দুজনকে পাশাপাশি বসানো হলো। রোদশ্রী সূর্যকে দেখে নিল আর চোখে মারাত্মক হ্যান্ডসাম লাগছে লোকটাকে। সূর্য দুষ্ট হেসে বলল, আজকে তো মাথা নষ্ট সুন্দর লাগছে আমার বউটাকে। আমার বরটাকেও মারাত্মক হ্যান্ডসাম লাগছে। আচ্ছা, তাই বুঝি। হুম। একটু ভালো করে কথা বলা যাচ্ছে না, কি একটা অবস্থা। আজকের পর থেকে সারাক্ষণ আপনার সামনেই থাকবো, সারা দিন কথা বলা যাবে, সমস্যা নেই। সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকবো। অফিসের সময় শেষ হলে রাতে তো ফ্রি থাকবেন, তখন কথা বলে নেবেন মন ভরে। না, রাতে তো অন্য কাছে ব্যস্ত থাকবো। এত ঝড়ঝাপটা পেরিয়ে তোমাকে পেয়েছি, সব তো রাতে বসে নিতে হবে, তাই না? ছি, অসভ্য একটা লোক আপনি। সূর্য এবার শরীর কাঁপিয়ে হেসে উঠল, যেন রোদশ্রী খুব মজার কথা বলেছে। রোদশ্রীর কান গরম হয়ে গেছে লজ্জায়। রোদশ্রী সূর্যের বিয়ে পড়ানো হয়ে গেলে বিদায়ের জন্য তারাই দিচ্ছিল সূর্যের বাবা মা। রোদশ্রী বিদায় গেল অনেক কান্না করলো, মনে হচ্ছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রায়হানা চৌধুরীও অনেক কান্না করলো।
হাজার রাগ করুক, যাই করুক না কেন, নিজের মেয়েটা আজ পরের ঘরে চলে যাচ্ছে। মুখটা ফাঁকা ফাঁকা লাগছে অনেক। আবির চৌধুরী অনেক কষ্টে মেয়েকে সামনে গাড়িতে নিয়ে বসালেন। গাড়িতে উঠেও রোদশ্রী কেঁদেই যাচ্ছে। সূর্যেরও মন খারাপ হয়ে গেছে রোদশ্রীর কান্না দেখে। যত কিছুই হোক, এই মেয়ের কান্না ও জীবনেও সহ্য করতে পারবে না। রোদশ্রীর মুড ঠিক করার জন্য সূর্য বলে উঠল, এমনভাবে কান্না করছো মনে হচ্ছে আমি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি তোমাকে। এতদিন তো বিয়ে করার জন্য আমার আদর খাওয়ার জন্য পাগল হয়েছিলে, তো আজকে যখন সব ইচ্ছা পূরণ হয়েছে তো এত কান্না কেন করছো? রোদশ্রীর রাগে লজ্জায় সূর্যের বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, আপনি আসলেই একটা অসভ্য লোক। আমি কান্না করছি কষ্টে, আর উনি কি সব বলছেন? সূর্য হো হো করে হেসে বলল, আরে পাগলি, আমি দুষ্টুমি করছিলাম, কেঁদে কেটে তো একাকার করে ফেলেছো, তাই ভাবলাম একটু হাসাই তোমাকে। রোদশ্রী আর কিছু না বলে চুপচাপ সূর্যের বুকে মিশে রইল। গাড়ি বাসায় চলে এসেছে। সূর্য গাড়ি থেকে নেমে রোদশ্রীকে বলল, ওয়েলকাম মিসেস সূর্য। রোদশ্রী মুচকি হেসে গাড়ি থেকে নামলো। আর সূর্য এক সেকেন্ডও দেরি না করে রোদশ্রীকে কোলে তুলে নিল। রোদশ্রী লজ্জায় কুকড়ে গিয়ে বলল, কি করছেনটা কি? সবাই দেখছে, নামান আমাকে। দেখো, নিজের বউকে কোলে নিয়েছি, অন্য কাউকে তো না। কত দিনের শখ আমার জানো, যে নিজের বউকে কোলে নিয়ে ঘুরবো। রোদশ্রী লজ্জা পেয়ে আর কিচ্ছু বলল না। জানে জানে এই লোকের সাথে কথায় পারা যাবেই না। নিতু রহমান আর আবরার রহমান মুস্কি হেসে ভেতরে চলে গেলেন। রোদশ্রীকে সূর্যের রুমে নিয়ে বসানো হলো। রোদশ্রী পুরো ঘরে একবার চোখ বুলিয়ে দেখে নিল, কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। চোখ জুড়িয়ে গেল দেখে। এমন সময় রাহি এলো রোদশ্রীর মেকআপ, শাড়ি, গহনা খুলতে সাহায্য করতে। মজার ছলে রাহি বলে উঠল, রোদু, যা এখন ফ্রেশ হয়ে নে, না হয় সারা রাত মেকআপ নিয়ে দুজনে মাখামাখি করবে। রোদশ্রী লজ্জা পেয়ে বলল, ভাই যেমন তার বোনও তেমন, ঠোঁট কাটা সব। রাহি জোরে হেসে দিয়ে বলল, আচ্ছা যাই হোক, আমি সিরিয়াসলি বলছি, গোসল করে নে, আরাম লাগবে অনেকটা। রোদশ্রী উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা রাহি, তোরা বাসর রাতে কখন ঘুমিয়েছিলি রে? বাসর রাতে কিছু হয়নি আমাদের, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল তো, তাই দুজনেই খুবই লজ্জায় ছিলাম, কিন্তু অনেক গল্প করেছি সারা রাত। আচ্ছা, তাহলে প্রেমের আদান প্রদান কবে থেকে হলো? বিয়ের 1 সপ্তাহ পরে। কি বলিস? হ্যাঁ। তারপর কি হলো? রাত 4টায় ঘুমিয়েছি দুজন, সকালে উঠে তো লজ্জার সামনেই যায়নি অনেকক্ষণ। ইস, কি একটা লজ্জা লাগছিল। বাহ, ইন্টারেস্টিং তো। এত হেসো না রুদু বেবি, আমরা তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তাই 1 সপ্তাহ লেগেছে, আর তোমার তো লাভ ম্যারেজ। ভাইয়া আজকে তো কোনোভাবেই ছাড় দিবে না। রোদশ্রী এই কথা শুনে লজ্জায় কুকড়ে গেছে। মাথা ভনভন করছে চিন্তা করেই, কেমন জানি। রাহি হাসি ঠাট্টা করে রোদশ্রীকে ফ্রেশ হতে বলে চলে গেল। রোদশ্রী ফ্রেশ হয়ে একটা গোলাপি সুতির শাড়ি পরে নিল, চোখে মোটা করে কাজল লাগালো, চুলগুলো ভাজা, টপটপ করে পানি পড়ছে। সূর্য একদিন বলেছিল রোদশ্রী এই লুকটা খুব পছন্দ ওর, তাই আজকে সূর্যের মন মতোই সেজেছে সে। সূর্য এসে ফ্রেশ হয়ে টি শার্ট পরতে নিয়েও পরল না, কারণ একসময় রোদশ্রী বলেছিল যদি কখনো বিয়ে হয় তাহলে সূর্যের রোমজ বুকে শুয়ে সারা রাত গল্প করবে। রোদশ্রী ফ্রেশ হয়ে বের হলে সূর্য রোদশ্রীকে দেখে বরফের ন্যায় জমে যায়। সূর্যের ঠিক যেভাবে রোদশ্রীকে অনেক বেশি পছন্দ, ঠিক সেভাবেই রোদশ্রী সেজেছে আজ। মাতাল চাহনি নিয়ে বলল, মাথায় তো আগুন ধরে গেল, কি করছো রোদু? পাগল হয়ে যাবো তো। রোদশ্রী লজ্জায় মুখ নামিয়ে নিল, মাথা নিচু করেই বলল, আগুন লাগলে ফায়ার সার্ভিসের লোকদের খবর দিন। জ্বলন্ত ফায়ার তো আমার সামনে ঘুরঘুর করছে, সার্ভিসের লোক দিয়ে কি হবে? রোদশ্রী মুচকি হেসে আবারও বলল, এইভাবে বডি দেখিয়ে আমাকে আকর্ষিত করা হচ্ছে বুঝি? সূর্য শরীর কাঁপিয়ে হেসে বলল, আকর্ষণ করার মতো বডি হলে তো আকর্ষিত হতেই হবে। জানো, ফরেনে কত মেয়ে আমার এই বডি দেখার জন্য পাগল হয়েছিল। রোদশ্রী মুখ ভেঙচি কেটে বলল, তো যান না ওই ফরেন মেয়েদের কাছে, আমার কাছে কি? আমার তো ফরেন মেয়ে লাগবে না, আমার শুধু এই রোদুকেই দরকার। রোদশ্রী মিষ্টি হেসে অন্য পাশে দেখালো, কেন যেন আজকে খুব বেশি লজ্জা লাগছে তার। সূর্য ধীর পায়ে রোদশ্রীর কাছে এসে রোদশ্রীর কোমর আঁকড়ে ধরে টেনে নিল নিজের বুকে।
রোদশ্রী লজ্জা ভুলে সূর্যের চোখের পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সূর্য তার প্রেয়সীকে দেখায় ব্যস্ত। নীরবতা ভেঙে সূর্য বলল, আজকে তোমার অনলের শিকায় জোরে পড়ে ছাই হতে চায়, তোমার সৌন্দর্যে মত্ত হতে চায়, আমার সৌন্দর্য তোমাতে বিলীন করতে চায়। আছে কি সেই অনুমতি? রোদশ্রী লজ্জায় চোখে ইশারা করে বোঝালো যে অনুমতি আছে। সূর্য রোদশ্রীকে কোলে তুলে নিল। রোদশ্রী সূর্যের গলা জড়িয়ে ধরে সূর্যের চোখের দিকে তাকিয়ে রইল। সূর্য রোদশ্রীকে খাটে নিয়ে শোয়ালো। রোদশ্রী লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরল। সূর্য রোদশ্রীর উপরে নিজের ভর ছেড়ে দিয়ে রোদশ্রীর উষ্ঠদয় আঁকড়ে ধরল। রোদশ্রী নিজেও আজ নিজেকে বিলীন করে দিতে চায় সূর্যের মাঝে। সূর্য আজ রোদশ্রীকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা। আজকে নিজে পাগলামি করে রোদশ্রীকে পাগল করে দেবে। রোদশ্রীর পাগলামি দেখতে চায় সূর্য। আজ যে দুজনের অনুভূতির সংমিশ্রণের মিলন ঘটেছে, দুজন দুজনকে অনুভব করতে চায় এভাবেই আজীবন। হ্যালো বন্ধুরা, এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের তানভীজ ডায়েরি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।